যখনই আমরা চায়নার বিষয়ে আলোচনা করি তখনই আমাদের মাথায় হিউজ ইকোনমি, হিউজ এক্সপোর্ট, ম্যানুফ্যাকচারিং ইউনিট, হিউজ ইনফ্রাস্ট্রাকচার আর বড় বড় বিল্ডিং এর দৃশ্যই আমাদের সামনে আসে। এছাড়া আমরা শুনতে পাই যে চায়নার কাছে প্রচুর টাকা আছে যা দিয়ে চায়না ছোট আর গরিব দেশগুলোকে লোন দেয়। কিন্তু আমি যদি আপনাদেরকে বলি চায়না নিজেকে যতটা ইকোনমিক সুপার পাওয়ার দেখায়, আসলে চায়না তা নয়। এরকমটা এই কারণ গত কয়েক বছরে চায়না অন্যান্য দেশগুলোকে লোন দেওয়া অনেক কম করে দিয়েছে, আর উল্টো চায়নার লোন নেওয়ার হার অনেক বেড়ে চলেছে। চায়নার ডেট টু জিডিপি রেশিও 287% হয়ে গিয়েছে। এর মানে এই সময় চায়নার ঋণ তার জিডিপির 2.5 থেকে 3 গুণ বেশি। চায়নার জিডিপি হলো $17.7 ট্রিলিয়ন, আর চায়নার উপর এখন $50 ট্রিলিয়ন বেশি ঋণ হয়ে গিয়েছে। এখন আপনারা হয়তো ভাবছেন এটা কি করে সম্ভব, তাহলে চলুন সবকিছু ডিটেলে জেনে নিই। তো নমস্কার বন্ধুরা, আজ আমরা এই ভিডিওটিতে চায়নার উপরে থাকা ঋণের ব্যাপারে বলবো, আর আমরা জানতে পারবো এই সময় চায়নার উপরে ঠিক কত টাকা ঋণ রয়েছে, এবং আমরা এটাও জানবো যে চায়নার ডাউনফলে ভারতের কি লাভ হবে এবং ভারত কিভাবে চায়নাকে পিছনে ফেলে বিশ্বগুরুর দিকে এগিয়ে যাবে। তাহলে সমস্ত কিছু জানার জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। আজকাল সব জায়গায় চায়নার ঋণের কথা নিয়ে আলোচনা হচ্ছে যে চায়নার ডেট টু জিডিপি রেশিও 286% হয়ে গিয়েছে। মানে চায়নার জিডিপির থেকে চায়নার ঋণের পরিমাণ 2.5 থেকে 3 গুণ বেশি হয়ে গিয়েছে। চায়নার ঋণ এত বেশি কি করে হলো চলুন জেনে নিই। তো এর শুরু হয় 2021 সালে, যখন চায়নার দ্বিতীয় বড় রিয়েল এস্টেট কোম্পানি এভারগ্র্যান্ডে ডিফল্টার হয়ে যায়। এভারগ্র্যান্ড কোম্পানির ওপর 300 বিলিয়নেরও বেশি ঋণ ছিল, আর এই ঋণ চায়নার কমিউনিস্ট পার্টি শোধ করছিল না। তো এই সমস্ত কিছু দেখার পর অনেক গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন চায়নার বিষয়ে স্টাডি করা শুরু করে, এবং তারপর জানা যায় চায়নার উপর অনেক বেশি ঋণ রয়েছে। আর এই ঋণের ব্যাপারটা চায়না পুরো পৃথিবী থেকে লুকিয়ে রেখেছে। চায়নার ডেটের কথা যদি এখন বলা হয়, তাহলে চাইনিজ গভর্নমেন্টের অফিসিয়াল ফিগারের হিসাবে চায়নার টোটাল ডেট বা ঋণ বলতে পারেন আপনি এই সময় $7 ট্রিলিয়ন, যা চায়না জিডিপির মাত্র 45%। কিন্তু অনেক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটরা বলছেন যে চায়নার গভর্নমেন্টের দেওয়া ডাটা ভুল। আসলে চায়নার ডেট অনেক বেশি। স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার গ্লোবাল রেটিং এজেন্সির হিসাবে তো চায়নার টোটাল ডেট $7 ট্রিলিয়ন, কিন্তু এছাড়াও চায়নার উপর টোটাল $5.8 ট্রিলিয়ন অ্যাডিশনাল ডেট আছে। গোল্ডম্যান স্যাক্স বলছেন চায়নার কমিউনিস্ট পার্টির $8.2 ট্রিলিয়ন ঋণের কথা সবার থেকে লুকিয়ে রেখেছে, যা চায়নার জিডিপির প্রায় 53%। এছাড়াও আইএমএফ আর ওয়াল স্ট্রিট ব্যাংক বলছে যে চায়নার ডেট $11 ট্রিলিয়ন। তাহলে এখন আপনারা ভাবছেন যে আসলে চায়নার ডেট কত? তো দেখুন, চায়নাতে প্রধানত 3 ধরনের লোক ঋণ নেয়। প্রথমত কর্পোরেট সেক্টর, দ্বিতীয়ত লোকাল গভর্নমেন্ট, তৃতীয়ত হাউস হোল্ড। আর এই 3টি ঋণ যদি মেলানো হয় তাহলে চায়নার এই সময় টোটাল ডেট হয় $50 ট্রিলিয়ন, যা চায়নার জিডিপির প্রায় 287%, যার মধ্যে হাউস হোল্ডের শেয়ার 63.5%, কর্পোরেট সেক্টরের শেয়ার 168.4%, আর লোকাল গভর্নমেন্টের শেয়ার 55.9% আছে। এই ডাটা ন্যাশনাল ইনস্টিটিউট ফর ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সি ব্লুমবার্গ দিয়েছে। আসলে চায়নার ঋণ বেড়ে যাওয়াটা আসল সমস্যা নয়। আসল সমস্যা হলো চায়নায় বাড়তে থাকা ইকোনমিক ক্রাইসিস। চায়নায় সব থেকে বেশি লোন কর্পোরেট সেক্টর নিয়েছে, আর কর্পোরেট সেক্টরের মধ্যে মেইনলি রিয়েল এস্টেট সেক্টর বেশি লোন নিয়েছে। আর এই সময় চায়নাতে রিয়েল এস্টেট ক্রাইসিস চলছে। চায়নার রিয়েল এস্টেট কোম্পানিগুলো 2008-এর পর থেকে বেশি পরিমাণে লোন নেওয়া শুরু করে। তারপর কোম্পানিগুলো চায়নার বড় বড় বিল্ডিং, ফ্ল্যাট, টাউন তৈরি করা শুরু করে, যার কারণে চায়না খুব তাড়াতাড়ি গ্রো করেছিল। কিন্তু এরপর যখন প্রজেক্টগুলো কমপ্লিট হয়ে যায় তখন চায়নায় থাকা সাধারণ মানুষগুলো ওই বাড়িগুলোকে কিনতে পারছিল না, অনেক কস্টলি হওয়ার কারণে, যার ফলে চায়নায় ঘোস্ট টাউন হতে দেখা যায়। এর সাথে চায়নার রিয়েল এস্টেট কোম্পানিগুলোর উপর অনেক ঋণের মাত্রাও বাড়তে থাকে, যার কারণে চায়নায় থাকা একের পর এক রিয়েল এস্টেট কোম্পানিগুলো ডিফল্ট হতে শুরু করে। যার সব থেকে বড় উদাহরণ ছিল এভারগ্র্যান্ড, যেটা চায়নার দ্বিতীয় বড় রিয়েল এস্টেট কোম্পানি ছিল, আর সেই কোম্পানির নামে $300 বিলিয়ন লোন ছিল। এটা তো শুধুমাত্র আমরা চায়নার একটি কোম্পানির কথা বললাম, তাহলে ভাবুন চায়নাতে আরো কত ছোট ও মাঝারি কোম্পানি ছিল যেগুলো ডিফল্ট আর ব্যাংকরাপ্ট হয়েছিল। যখন থেকে চায়নাতে রিয়েল এস্টেট ক্রাইসিস শুরু হয়েছে তখন থেকে চায়নার প্রপার্টির দাম কমেই চলেছে। এর জন্য চায়নাতে অন্যান্য ক্রাইসিস যেমন হাউস হোল্ড ক্রাইসিস বেশি পরিমাণে দেখা যাচ্ছে। আর চায়নায় নেওয়া ঋণের
এর মধ্যে তৃতীয় বড় শেয়ার হাউস হোল্ডের আছে। চায়নায় 80 লাখ লোক ডিফল্টার হয়ে গেছে, ওরা ব্যাংকের লোন পরিশোধ করতে পারছে না। এই কারণে দিনের পর দিন চায়নার মধ্যে ডিফল্টারের সংখ্যা বেড়েই চলেছে, যার ফলে চায়নায় ব্যাংক ক্রাইসিসও বেড়ে যাচ্ছে। এখন আপনারা ভাবছেন যে চায়নার মানুষেরা নিজেদের লোন শোধ করছে না কেন? তো দেখুন, আসলে চায়নায় যখন থেকে রিয়েল এস্টেট ক্রাইসিস শুরু হয়েছে তখন থেকে চায়নায় প্রপার্টির দাম কমেই চলেছে, আর এই কারণে চায়নার লোকেরা লোন পরিশোধ করতে চাইছে না। এক্সাম্পল হিসাবে বলি, ধরুন কোনো একজন চাইনিজ লোক 10 লাখ টাকার বাড়ি লোন নিয়ে কিনেছিল, আর আজকে সময় ওই বাড়ির দাম 10 লাখ থেকে 5 লাখ হয়ে গিয়েছে। কিন্তু এই চাইনিজ লোককে তো 10 লাখ টাকারই লোন শোধ করতে হবে। এটাই আসল কারণ, প্রপার্টির দাম কমার কারণে লোকেরা লোন পরিশোধ করছে না। ওনারা বলছেন প্রপার্টির দাম যেমন কমেছে সেরকমই লোনের অ্যামাউন্টও কমা উচিত, আর এই জন্যই চায়নায় ব্যাংক ক্রাইসিসও শুরু হয়ে গিয়েছে। এছাড়াও চায়নার আরো অনেক সমস্যা বেড়েই চলেছে। চায়নার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রজেক্ট, যে প্রজেক্টের উপর চায়নার অনেক আশা ছিল, ওটা এখন ঠান্ডা হয়ে গেছে। চায়না যে দেশগুলোকে লোন দিয়েছিল এখন ওই দেশগুলো লোন মেটাতে পারছে না, যেই কারণে চায়নায় ব্যাংক ক্রাইসিসও বাড়ছে। তো ব্যাংক ক্রাইসিসকে কম করার জন্য লোকাল গভর্নমেন্টের উপর প্রেসার পড়ছে, যে কারণে লোকাল গভর্নমেন্টও লোন নিচ্ছে। আগে চায়নার লোকাল গভর্নমেন্টকে বেশি লোন নিতে হতো না, কারণ চায়নার গ্রোথ ভালো ছিল এবং চায়নার ম্যানুফ্যাকচারিংও ইনক্রিজ হচ্ছিল। এই জন্য লোকাল গভর্নমেন্ট কোম্পানিগুলোকে লিজে জমি দিচ্ছিল, যে কারণে ওদের কাছে টাকা আসছিল, এর সাথে ট্যাক্সের মাধ্যমেও টাকা আসছিল। কিন্তু এখন চায়নার গ্রোথ রেট কমে যাচ্ছে, ম্যানুফ্যাকচারিং ও অন্য দেশে শিফট করছে। চায়নায় লেবার কস্ট বাড়ছে, চায়নায় আরবান আনএমপ্লয়মেন্ট বাড়ছে, আর এই কারণগুলোর জন্যই চায়নার লোকাল গভর্নমেন্টের কাছে আগের মতো টাকা আর আসছে না। তাই গভর্নমেন্ট ক্রাইসিস হ্যান্ডেল করার জন্য লোন নিচ্ছে। তো এখন দেখা যাচ্ছে চায়নায় কর্পোরেট ডেটও বাড়ছে, এর জন্য হাউস হোল্ড ডেটও বাড়ছে। এই দুটো কারণের জন্য চায়নার লোকাল গভর্নমেন্টেরও ডেট বাড়ছে। চায়না এরকম ডেট বাবলে ফেসে গেছে, যেটা যদি এখন ব্লাস্ট হয় তাহলে চায়নার সাথে সাথে ওয়ার্ল্ড ইকোনমিরও অনেক লোকসান হবে। আর মেইন প্রবলেম হলো চায়না এটাকে কন্ট্রোল করতে পারছে না। দেখুন, লোন ইউএস এরও অনেক আছে, জাপানেরও অনেক আছে, কিন্তু এই দেশগুলি নিজেদের লোনের পরিমাণ লুকিয়ে রাখেনি, কিন্তু চায়না নিজের সমস্ত ফিগার্স লুকিয়ে রেখেছে। চায়নার ইকোনমিকের ডেটাও ট্রান্সপারেন্ট নয়। আসলে এখন চায়নার উপর কত টাকা লোন আছে সেটা শুধু চায়নার কমিউনিস্ট পার্টি জানে। চায়না নিজে লোনের ব্যাপারটা এত সহজে সবার থেকে লুকিয়ে রাখতে পারছে কারণ চায়নার মার্কেট, চায়নার ব্যাংক, বিজনেস সবকিছুই কমিউনিস্ট পার্টি কন্ট্রোল করে। কিন্তু এখন চায়নার লুকোনো ঋণই চায়নার প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। চায়না আস্তে আস্তে জাপানে পরিণত হচ্ছে। অনেক ইকোনমিক্সরা বলছেন চায়নার ডাউনফল স্টার্ট হয়ে গেছে, আর চায়না একটা ইকোনমিক স্লো ডাউনের দিকে খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। আর এই স্লো ডাউনের কারণেই চায়নার গ্রোথ রেটও কমে যাবে। যেই চায়না আগে যতটা দ্রুততার সাথে গ্রো করছিল সেরকম গ্রো ভবিষ্যতে করতে পারবে না। চায়নার ইকোনমিক প্রবলেমকে দেখে কিছু ইকোনমিক্সের মনে হচ্ছে চায়না ভবিষ্যতে নেক্সট জাপান হতে চলেছে। আসলে দেখুন, যেভাবে চায়না গত 30 বছরে দ্রুত গ্রো করেছে, ঠিক ওইভাবে ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে জাপানও গ্রো করেছিল। 1960 সালে জাপানের অ্যাভারেজ ইকোনমিক গ্রোথ রেট ছিল 10%, 1970 সালে 5%, আর 1980 সালে 4%। 1990 সাল পর্যন্ত জাপান পৃথিবীর ম্যানুফ্যাকচারিং হাব হয়ে উঠেছিল। জাপানের এত ফার্স্ট ইকোনমিক গ্রোথ দেখে ওই সময়ের ইকোনমিক্সরা প্রেডিক্ট করেছিল জাপান 21st সেঞ্চুরির মধ্যে ইউএসএ কে বিট করে ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি হয়ে যাবে। কিন্তু এরকমটা হয়নি। 1990 সালের পর জাপানের গ্রোথ রেট থেমে যায়, এই জন্য জাপানের জিডিপি বেশি বাড়েনি। 1993 সালে জাপানের জিডিপি ছিল $4.2 ট্রিলিয়ন, আর আজও জাপানের জিডিপি 2023 সালে $4.2 ট্রিলিয়ন। তো যেভাবে জাপানের গ্রোথ রেট থেমে গিয়েছিল, ঠিক সেরকমই আগামীতে চায়নার সাথেও এরকমটা হতে দেখা যাচ্ছে। গত 3 বছর ধরে চায়নার জিডিপি $17 ট্রিলিয়ন মধ্যেই আটকে রয়েছে। 2021 সালে চায়নার জিডিপি $17.7 ট্রিলিয়ন ছিল। 2022 সালে চায়নার জিডিপি একটু বেড়ে $17.8 ট্রিলিয়ন পৌঁছে গিয়েছিল, আর সবাই ভেবেছিল যে 2023 সালের শেষের দিকে চায়নার জিডিপি $19 ট্রিলিয়ন টাচ করবে, কিন্তু 2023 সালে চায়নার জিডিপি কমে $17.7 ট্রিলিয়ন নেমে যায়। এছাড়াও যেমন জাপানের পপুলেশন ডিক্লাইন হচ্ছে, ঠিক সেরকমই চায়নার পপুলেশনও ডিক্লাইন হওয়া শুরু হয়েছে। চায়নার লোকেরাও খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাচ্ছে, আর চায়নার ফার্টিলিটি রেটও জাপানের মতো নেমে যাচ্ছে। জাপানের ফার্টিলিটি রেট হলো 1.3, আর চায়নার ফার্টিলিটি রেট হলো 1.09। পপুলেশন মেনটেন করার জন্য যে কোনো দেশের ফার্টিলিটি রেট 2.1 হওয়া উচিত। আর এছাড়াও যেভাবে
আর্লি 2000-এ জাপানে ডিফ্লেশন এসেছিল, ঠিক ওই রকমই চায়নাতেও ডিফ্লেশন প্রবেশ করে ফেলেছে। চায়নাতেও প্রোডাক্টের দাম কমে চলেছে। তো চায়নাতে এখন যেরকমটা হচ্ছে সেরকমটা জাপানের সাথে অনেক আগেই হয়ে গেছে। এছাড়া ইউএস আর চায়নার বর্তমান রিলেশন অনেকটা খারাপ পর্যায়ে চলে গেছে, তাই চায়নার ভবিষ্যৎ যে একদমই ভালো হবে না সেটা বোঝাই যাচ্ছে। চায়নার গ্রোথ রেট প্রত্যেক বছর কমে যাবে, আর আইএমএফ তো বলেই দিয়েছে গত 4 বছরে চায়নার ইকোনমিক ডিক্লাইন দেখা যাবে। আর চায়নার এই স্লোডাউনে ভারতের ফায়দাই হবে। দুনিয়ার সব ইনভেস্টার্সরা দেখবে চায়নার গ্রোথ রেট পড়ে যাচ্ছে, আর অন্যদিকে ভারত সেই সময় 7% গ্রো দেখাচ্ছে। এছাড়াও ভারতের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হতে চলেছে। 2027 সালের মধ্যে ভারতবর্ষ ওয়ার্ল্ডের 3rd লার্জেস্ট ইকোনমি হয়ে যাবে। 2030 সালের মধ্যে ভারতবর্ষের অ্যাভারেজ ইন্ডিয়ানের ইনকাম ডাবল হয়ে যাবে। ভারতের কনজিউমার মার্কেটও বাড়বে, কনজিউমার গুডসেরও ডিমান্ড বাড়বে। এর কারণে যে কোনো ইনভেস্টার্স বা কোম্পানির পক্ষে ভারতবর্ষকে ইগনোর করা কঠিন হয়ে যাবে। তাই আগামীতে ভারতের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হতে চলেছে, আর চায়না দ্য গ্রেট ইকোনমিক পিরিয়ডের এন্ড হতে চলেছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় 2047 সালের মধ্যে আমাদের ভারতবর্ষ কি বিশ্বগুরু হতে পারবে? কমেন্ট করে নিশ্চয়ই জানিয়ে দিবেন। আর হ্যাঁ, এরকমই আরো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।